হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? ভালো আছো তো? তোমাদের সবাইকে মৌসুমীর কিচেনে অনেক 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 স্বাগত জানাই। তো আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। বুঝতেই পেরেছো, শাকের রেসিপি। অ্যাকচুয়ালি নেমন্তন্ন বাড়িতে যেইভাবে লাল শাক করে, মানে বাদাম দিয়ে, তারপর হচ্ছে বড়ি দিয়ে, পোস্ত দিয়ে, তো বাড়িতে আজকে সেরকম লাল শাক করেছি। আর ভাবলাম তোমাদের সঙ্গে সেই রেসিপিটা একবার শেয়ার করি। তো চলো স্টার্ট করি রান্নাটা। দেখো, এখানে প্রথমে দু আঁটি আমি লাল শাক নিয়ে নিয়েছি, আর লাল শাকগুলোকে কেটেও নিয়েছি, ভালো করে ধুয়ে দিয়েছি। ধুয়ে এটাকে আমি জল ঝরাতে রেখে দিয়েছি। আর লাল শাকগুলো একদম কুচু কুচু করার কোনো দরকার নেই, একটু বড় বড় রাখলে কিন্তু ভালো হবে। আর বেশি একদম কুচু কুচু হয়ে গেলে না, একদম শাকটা মিশে যাবে। এইভাবে কিন্তু কেটে নিতে পারো, ভালোই হবে। আর হচ্ছে কিন্তু ভালো করে একদম ধুয়ে নেবে, কেন প্রচুর লাল শাকে কিন্তু মাটি থাকে। তো চলো এবার রান্নাটা স্টার্ট করি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা বেশ ভালো করে কিন্তু গরম করে নিতে হবে। তারপর তাতে একটু সর্ষের তেল দিয়ে দিতে হবে। শাকে খুব বেশি তেল প্রয়োজন পড়ে না। আর সর্ষের তেলটা দেখো ভালো করে গরম হলে পরে আমি এখানে 4টে শুকনো লঙ্কা ভেজে তুলে নিচ্ছি। তবে এক্ষেত্রে আমি বলবো একটু আমি তেলটা বেশি দিয়েছি, আমি কিন্তু শাকে এত তেল দিই না, ঠিক আছে? এর থেকেও প্রচুর কম দিই। কেন হচ্ছে আজকে একটু তেলটা বেশি দেওয়ার কারণ হচ্ছে এই যে বাদাম ভাজবো, শুকনো লঙ্কা ভেজেছি, তারপরে হচ্ছে বড়ি ভাজবো। বড়িতে কিন্তু প্রচুর তেল লাগে। তো তোমাদের সঙ্গে গল্প করতে করতে দেখো আমি বাদামটা অলরেডি দিয়ে দিয়েছি। বাদামটা এবার একটু লাল লাল করে ভালো করে ভেজে নেব। দেখো প্রায় কিন্তু ভাজাটা হয়ে এসছে। বেশি কালো কালো করে ফেলো না, তাহলে পরে না বাদামটা কিন্তু পুরো তেতো তেতো লাগবে। জাস্ট এরকম দেখো তুলছি, আর যা গরম আছে এতে কিন্তু আর একটু ভালোভাবে ফ্রাই হয়ে যাবে। নিচে থাকলেও কিন্তু এটা হয়ে যায় অটোমেটিকলি। তো ঝাঁঝরি দিয়ে ভালো করে তেলটাকে ঝেড়ে নিয়ে বাদামটা তুলে নিলাম। এবার দিয়ে দিলাম কয়েকটা বড়ি। এবার বড়িটাকেও ভালো করে মুচমুচে করে ভাজবো। কিন্তু বড়িটা কিন্তু ভালোভাবে ভাজা না হলে খেতে কিন্তু ভালো লাগবে না, তাই বড়িটাকে কিন্তু একটু ভালো করে ভেজে নিতে হবে। এই দেখো বেশ দেখো লাল লাল হয়ে এসছে বড়িটাও আমার। আর এই দেখো এইভাবে তুলে নেব, কিন্তু কালো হতে দেবে না, কিন্তু কালো হলে পরে আমি বারবার বলছি তেতো লাগবে, ঠিক আছে? তুমি যতই এই যে গরম অবস্থায় তোলা হচ্ছে, এতে কিন্তু অনেকটা আরও ভাজা হবে, ভেতরে ভেতরে আরও মানে ফ্রাই হতে থাকবে বা সিদ্ধ হতে থাকবে। তো ওর জন্য একটু লাল লাল ইয়ে হলে পরে তুলে নিতে। এই দেখো সব তুলে আমি এক জায়গায় রেখে দিয়েছি, লঙ্কা ভাজা, বাদাম আর বড়ি। আর এবারে আমি পোস্তটা ভেজে নেব। এইটাই একটু টাফ, পোস্তটা ভাজা। পোস্তটা শাক অনেকে শাকের মাঝখানে দেয়, কিন্তু তাতে কি হয় জানো তো, শাক থেকে যে জলটা বেরোয় সেই জলটা পোস্ত অ্যাবজর্ব করে, তাতে পোস্তর যে একটা ক্রাঞ্চিনেস আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর তোমরা যদি এইভাবে পোস্তটাকে ভেজে তুলে রাখো, তাহলে পরে কিন্তু সেই পোস্তের ক্রাঞ্চনেসটা ভালো লাগবে, মানে থাকবে। আর যখন খাবে ওই পোস্তের একটা একটা হালকা একটা ক্রাঞ্চিনেস পড়বে, ওটা খেতে কিন্তু দুর্দান্ত ভালো লাগে। আর অনুষ্ঠান বাড়িতেও কিন্তু এরকম পদ্ধতিতেই বানানো হয়। এই দেখো কিন্তু পোস্তটা তোলা একটু কিন্তু টাফ, ওইটাকে একটু এরকমভাবে তেল থেকে তুলে সাইড করে নেবে, যাতে পোস্তর যে তেলটা আছে সেটা আস্তেই করে বেরিয়ে যায়। আর গ্যাসটাকে কিন্তু অবশ্যই এই সময় একদম সিম করে দেবে। গ্যাসে যেন সেরকম কোনো আগুন না থাকে, পারলে তোমরা অফ করে দেবে। অফ করে দিয়ে পোস্তটাকে তুলবে, তাতে কোনো অসুবিধা হবে না। কিন্তু পোস্তটা কিন্তু যেন একদম পুড়ে না যায়। তো দেখো আমি পোস্তটাকেও যতটা পেরেছি তুলে নিয়েছি, কয়েকটা দানা রয়েছে। যাই হোক, এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম 5 ফোড়ন, আর দিয়ে দিলাম 4টে লঙ্কা কেটে।
লঙ্কাটা তোমরা কম বেশি নিজেরা করে নিও তোমাদের টেস্ট অনুযায়ী। তো আমি এখানে 4টে লঙ্কা দিয়েছি। তো এবার দেখো লঙ্কাগুলো একটু ফ্রাই হয়ে গেছে। এইবারে দিয়ে দিলাম আমি শাকটা তোমরা তোমাদের মতন কম বেশি করো। আমি এখানে কিন্তু 2 আঁটি দিয়েছি। এবার শাকটা দেওয়া হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিলাম দেখো 1/2 চামচেরও কম হলুদ, আর নুনটা এখন একটুখানি দিলাম, পরে মুখে দিয়ে টেস্ট করে নুনটা দেব। নুনটা কিন্তু শাকে প্রথমে কম রাখাটাই ভালো, কারণ হচ্ছে নুনটা যদি বেশি হয়ে যায়, কেন শাক থেকে পুরো জল বেরিয়ে শাক কিন্তু একদম অল্প হয়ে যাবে তোমরা জানো, আর তাতে যদি নুন বেশি হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো তার জন্য আগে আমি নুনটা একটু কমই দিই, পরে দরকার পড়লে আবার দিই। এবার দেখো বড়িগুলো আমি এইভাবে ভেঙে নিচ্ছি। বড়িগুলো দেখো ভাজা খুব ভালো হয়েছে বলে দেখো ধরার সাথে সাথে কিন্তু ভেঙে যাচ্ছে। বড়িগুলো কিন্তু ভালোভাবে ভেঙে নিতে হবে। যদি তোমাদের অসুবিধা হয় হাত দিয়ে ভাঙতে, তোমরা কোনো কিছু শক্ত জিনিসের মাধ্যমে ভাঙতে পারো, যেরকম হামল দিস্তা হতে পারে বা অন্য কিছু দিয়ে, যাই হোক কিছু দিয়ে তোমরা ভাঙতে পারো, সাঁড়াশি দিয়েও ভাঙতে পারো। তো এইভাবে দেখো পুরো বড়িগুলোকে আমি ভেঙে নিয়েছি, বাদামও সাইড করে রেখেছি আর লঙ্কাও রেখে দিয়েছি। আর ওদিকে তো আমি পোস্ত ভেজে অলরেডি তুলেই রেখেছি। আরও দেখো শাকটা কিন্তু আমি ঢাকা দিয়ে রেখেছি। এই দেখো শাক থেকে কিন্তু ভালোই জল বেরিয়েছে, তাই না? শাকটা এইভাবেই ডেকে ডেকে করতে হবে। মাঝখানে একবার এটা আমি তুলে দেখে নিলাম, দেখলাম এখনও হয়নি, আরটু হবে, ওর জন্য আরেকবার ঢেকে দিলাম। আর এই দেখো দেখেছো জলটা পুরো টেনে নিয়েছে শাকের, তার মানে আমাদের শাকটা প্রায় হয়ে এসছে। এই দেখো এবার একটুখানি মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টি দিলে না টেস্টটা আরও খুলে আসে। আর বাঙালি সবেতে একটু মিষ্টি চলে, তাই না বলো? তো মিষ্টিটা একদম শেষে দিলাম। আর নুনটা কিন্তু একবার অবশ্যই টেস্ট করে নিও শেষে। আমার কিন্তু নুন একদম ঠিক ছিল, তার জন্য আমি আর নুন দিইনি। তাই তোমরা লাস্টে একবার কিন্তু অবশ্যই নুন টেস্ট করে নেবে। আর যদি সে মানে খুব অসুবিধা হয়, যেরকম আমি প্রথম যখন রান্না করতাম তখন কিন্তু আমি শাকের নুনটা একদম সবার শেষে দিতাম, যাতে বোঝা যায়। তো সেক্ষেত্রে নুনটা বেশি হওয়ার চান্স খুব কম থাকতো। তো তোমরা সেটাও করতে পারো, বা নুনটা প্রথমে কম রেখে পরে আবার দিতে পারো। তো চলো আমার শাক তো মনে হচ্ছে মোটামুটি হয়েই গেছে। তো এবারে নামিয়ে নিই। আর এই বাটিটার মধ্যে না আমি পোস্ত রেখেছিলাম, তার জন্য বাটিটা এরকম রয়েছে। পোস্তটা এই বাটিতে রাখার একটাই কারণ, যাতে পোস্তটা মিসইউজ না হয়। তো এর মধ্যে রেখেছিলাম, এখন আবার তুলে ওই বড়ির ওপরে রেখেছি, যাতে দেওয়ার সময় পোস্তটা একদম সম্পূর্ণ একসাথে পড়ে। জানো তো পোস্তর এত ছোট ছোট দানা যে পোস্তটা মানে কি বলবো, অন্য কোথাও রাখলে অনেকটা মানে মানে নষ্ট হবে। তো এবার দেখো এরকম একটা ফ্ল্যাট কিন্তু থালা বা বাটি নিতে হবে তোমাদের, যাই হোক এরকম ফ্ল্যাট হতে হবে। আর শাকটাকে ওরকম চারিদিকে সুন্দরভাবে তোমাকে ছড়িয়ে দিতে হবে। আর ঠিক তার ওপরে এইভাবে পোস্ত মানে বাদাম আর বড়ি সব এইভাবে সুন্দরভাবে ছড়িয়ে দিতে হবে। এবার যখন তুমি পরিবেশন করবে ওইটা একবারে তুলবে, মানে এমনভাবে চামচ দিয়ে কাটবে যাতে সব কিছু একসাথে ওঠে। তো আজকে রেসিপিটা কেমন লাগলো বলবে, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখো। আবার একটা নতুন ভিডিওতে আবার একটা নতুন রান্না নিয়ে তোমাদের সাথে দেখা হবে। অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।